বাংলাদেশের ট্যাক্স সিস্টেম একটা বিশাল গোলকধাঁধা, তাই না? যেখানে প্রতিটি সংখ্যা, প্রতিটি নোটের পেছনেই লুকিয়ে থাকে একটা গল্প। আজ আমরা সেই ধাঁধার এক রহস্যময় নাটকের পর্দা সরাতে যাচ্ছি, যেখানে প্রধান চরিত্র হল আইন এবং একটা অ্যালগোরিদম। তো প্রশ্নটা হলো, এই যে বিশাল কর ব্যবস্থা, এর সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে রহস্যময় জায়গাটা আসলে কোনটা? মানে যেখানে গিয়ে সাধারণ যুক্তিবুদ্ধি সব কেমন যেন গুলিয়ে যায়। আর সেই জায়গাটা হলো ভ্যাট রিটার্ন ফর্ম, মানে মূসক ৯.১-এর একটা ছোট্ট নোট 67। হ্যাঁ, এটাই আমাদের আজকের নাটকের মঞ্চ। এখানেই করদাতা, আইন আর প্রযুক্তির মধ্যে এক অদ্ভুত দ্বন্দ্বের খেলা চলে। আর এই নাটকের মূল কাহিনীটা কি নিয়ে? ভ্যাট রিফান্ড, মানে করদাতার নিজের পাওনা টাকা ফেরত পাওয়ার গল্প। কিন্তু এখানেই শুরু হয় এক অদ্ভুত লড়াই, আইনের সাথে প্রযুক্তির। চলুন এই নাটকের প্রধান চরিত্রদের সাথে পরিচয় হয়ে নেওয়া যাক। তো আমাদের নাটকের একদিকে আছে সবার পরিচিত আইন ও বিধি, যার জন্ম হয়েছে দেশের সংসদে। আর অন্যদিকে আছে এক নতুন খেলোয়াড়, ভ্যাট অনলাইন সিস্টেম, যেটা পাশ হয়েছে কোনো সংসদে নয়, একটা সার্ভারে। চিন্তা করা যায়, এখান থেকেই তো গল্পের শুরু। তো প্রথমে আইনের ভাষ্যটা একটু শুনে আসি। ভ্যাট রিফান্ড নিয়ে আইন আসলে কি বলে? করদাতার অধিকারের ভিত্তিটাই বা কি? বিষয়টা কিন্তু একদম সোজাসাপটা। দেখুন, ২০১২ সালের ভ্যাট আইন, সেটার ৬৮, ৬৯ আর ৭০ নম্বর ধারায় একদম পরিষ্কার করে বলা আছে, যদি কারো অতিরিক্ত ট্যাক্স দেওয়া হয়ে যায়, মানে এক্সেস ইনপুট ট্যাক্স থাকে, তাহলে সে টাকাটা ফেরত পাবে। ২০১৬ সালের রুলসেও ৫২ নম্বর বিধিতে একই কথা বলা আছে, মানে এটা করদাতার একটা পাকাপোক্ত অধিকার, তাই না? কিন্তু ঠিক তখনই মঞ্চে এন্ট্রি নেয় আমাদের দ্বিতীয় চরিত্র, প্রযুক্তি। হাতে তার ল্যাপটপ আর চোখে মুখে কি আত্মবিশ্বাস! তার আসল শক্তি হল তার নিজের বানানো অ্যালগরিদম। এই নতুন চরিত্রটা যেন এসেই বলছে, শুনুন, আইন কানুন সব ঠিক আছে, মানছি, কিন্তু আসল হিসাবটা এখন থেকে আমার ফর্মুলা মেনেই হবে। এই এক কথাতেই কিন্তু পুরো খেলাটা ঘুরে যায়। কিভাবে? চলুন একটা বাস্তব উদাহরণ দেখি। ঠিক এই জায়গাতে আইন আর অ্যালগোরিদমের মুখোমুখি সংঘর্ষটা হয়। ভাবুন তো, একই ডেটা, একই হিসাব, কিন্তু ফলাফল আসছে দুই রকম। তখন করদাতার কি অবস্থা হবে? ধরা যাক একজন করদাতার হিসাবটা এরকম, তার আউটপুট ভ্যাট ১,০০,০০০ টাকা আর ইনপুট ট্যাক্স ৮০,০০০, সাথে আরও কিছু অ্যাডজাস্টমেন্ট আছে। তো এই হিসাব অনুযায়ী আইন কি বলে? ফলাফল কি হওয়া উচিত? আইনের সহজ সরল হিসাবে করদাতা ১০,০০০ টাকা রিফান্ড পাবেন, মানে ফেরত পাবেন, কারণ তিনি যা দিয়েছেন তার চেয়ে পাওনাটাই বেশি। একদম ক্লিয়ার হিসাব। কিন্তু সিস্টেম কি বলছে? সিস্টেম এই সাধারণ হিসাবের ধার ধারে না। সে ব্যবহার করে তার নিজের এক গোপন ফর্মুলা, যেটা কোথাও লেখা নেই। ফর্মুলাটা হল রিফান্ড ইকুয়ালস নোট ৩০ মাইনাস নোট 9C মাইনাস নোট ২৮। এই আজব ফর্মুলার ফলাফলটা কি শুনবেন? সিস্টেমের রায় -৯০,০০০ টাকা। মানে কি? মানে হলো ১০,০০০ টাকা ফেরত পাওয়া তো দূরের কথা, উল্টো করদাতাকে আরও ৯০,০০০ টাকা সরকারকে দিতে হবে। একই ইনপুট, কিন্তু ফলাফল আকাশ আর পাতাল। পরিস্থিতিটা এতটাই হাস্যকর যে মনে হয় যেন করদাতার ক্যালকুলেটরটাই এই রেজাল্ট দেখে লজ্জায় এক কোণায় মুখ লুকিয়ে কাঁদছে, কারণ সহজ অঙ্কের এমন অপমান সে হয়তো আগে কখনো দেখেনি। এই ঘটনার পর একটা জিনিস একদম জলের মতো পরিষ্কার হয়ে যায়। এখানে ক্ষমতার খেলাটাই পুরো পাল্টে গেছে। সফটওয়্যার যখন আইনের ওপরে উঠে নিজের নিয়ম চাপিয়ে দেয়, তখন এমনই হয়। আর সিস্টেমটা কি করেছে জানেন? সে রিফান্ড শব্দটার মানেই নিজের মতো করে বদলে দিয়েছে। তার অ্যালগোরিদমের দুনিয়ায় রিফান্ড মানে এখন শুধু অ্যাডভান্স ট্যাক্স রিফান্ড। অথচ আইনে তো এমন কোনো কথা বলাই ছিল না। সফটওয়্যার নিজেই এখন আইনের নতুন টিচার হয়ে গেছে। তাহলে বাংলাদেশের ভ্যাট জগতে এখন নতুন সমীকরণটা কি দাঁড়ালো? আইন যোগ বিধি, এই দুয়ের শক্তিও একটা সফটওয়্যারের ফর্মুলার কাছে কম, মানে যেটা সংসদে পাশ হলো সেটা হেরে যাচ্ছে সার্ভারে লেখা কয়েক লাইনের কোডের কাছে। তাহলে শেষ কথাটা কে বলবে? আইন নাকি সার্ভার? চলুন শেষ করার আগে এই দুই চরিত্রের মধ্যে
একটা কাল্পনিক কথোপকথন শুনে নেওয়া যাক। আইনের বইটি যেন ধুলো ঝেড়ে উঠে দাঁড়িয়ে বলছে, কিন্তু আমি তো সংসদে পাশ হয়েছিলাম, আমিই তো দেশের সর্বোচ্চ আইন। জবাবে ভ্যাট অনলাইন সিস্টেম যেন একটা চতুর হাসি দিয়ে বলে, তা ঠিক, কিন্তু আমি পাশ হয়েছি সার্ভারে, আর এই যুগে সার্ভারই শেষ কথা। কিন্তু এত আত্মবিশ্বাসের মাঝেও হয়তো কোথাও একটা ভুল লুকিয়ে আছে। ঠিক তখনই হয়তো সিস্টেমের ভেতর থেকে একটা ছোট্ট এরর মেসেজ উকি দিয়ে ফিসফিস করে বলে, ভাই, কনফিডেন্স তো ভালো জিনিস, কিন্তু কোডিংয়ের সেমিকোলনটা ঠিক জায়গায় বসিয়েছেন তো? এই মজার ঘটনার আড়ালে কিন্তু একটা সিরিয়াস প্রশ্ন লুকিয়ে আছে। যখন একটা সফটওয়্যারের অ্যালগোরিদমই আইনকে পাশ কাটিয়ে নিজের নিয়ম তৈরি করে, তখন সাধারণ মানুষের অধিকার রক্ষা করবে কে? প্রশ্নটা কিন্তু ভাবার মতো।